গর্ভকালীন ডায়াবেটিস এবং গর্ভের পূর্ববর্তী ডায়াবেটিস এই দুইটার মধ্যে পার্থক্য কি? এটা আমার কাছে কোয়েশ্চেন ছিল। এখন গর্ভকালীন ডায়াবেটিস হচ্ছে যে মা আগে গর্ভবতী হওয়ার আগে সে জানতো না যে তার ডায়াবেটিস আছে। তার গর্ভাবস্থায় ১ম ডায়াবেটিস শনাক্ত হয়, সেটাই হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস। আর যখন একজন ডায়াবেটিসের আক্রান্ত মানে মহিলা গর্ভবতী হয়, সেটা হচ্ছে তার পূর্ববর্তী আগে থেকেই ডায়াবেটিস ছিল, এখন উনি গর্ভবতী হয়েছেন। তো এই ২ টা ডায়াবেটিসের মধ্যে কিন্তু অনেক মানে ম্যানেজমেন্টে বা রোগীর চিকিৎসার ক্ষেত্রেও অনেক পার্থক্য আছে এবং রোগীর জটিলতার ক্ষেত্রেও অনেক পার্থক্য আছে এবং যে মায়ের ঝুঁকি, শিশুর ঝুঁকি ২ টার ক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য আছে। যেমন যেই ডায়াবেটিসটা গর্ভকালীন সময়ে ডায়াগনোসিস হলো, মানে ১ম মা জানতে পারলো। তো এটা সাধারণত এখন আমাদের আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের মতে যে এটা হচ্ছে গর্ভকালীন অবস্থায় মানে ২৪ থেকে ২৮ তম সপ্তাহে যে সাধারণত আমাদের এই ডায়াবেটিসটা ধরা পড়ে, তখন যদি আমরা তার যে গ্লুকোজ টলারেন্স টেস্ট বলি আমরা, মুখে গ্লুকোজ খাইয়ে যে আমরা টেস্টটা করি, সেই টেস্টে যদি তার খালি পেটে মানে ফাস্টিং ব্লাড সুগার মোর দ্যান 5.1 অ্যান্ড ১ ঘন্টা পরে হচ্ছে 10 এবং ২ ঘন্টা পরে হচ্ছে 8.5, এর চেয়ে বেশি যদি হয় তাহলে আমরা তাকে গর্ভকালীন ডায়াবেটিস বলি। আর যার আগে থেকেই ডায়াবেটিস ছিল তার ক্ষেত্রে কিন্তু আর নতুন করে এই পরীক্ষাটা করা দরকার পড়ে না। তখন আমরা শুধু তার ডায়াবেটিসটাকে মেইনটেইন করি। মানে আমাদের টার্গেট লেভেলের মধ্যে রাখি। এখন এই টার্গেট ব্লাড সুগার কত গর্ভকালীন সময়ে? গর্ভকালীন সময়ে কিন্তু টার্গেট ব্লাড সুগার অনেক বেশি মানে কন্ট্রোল করতে হয়, অনেক বেশি স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হয়, যেটা নন গর্ভকালীন আর গর্ভকালীনের সাথে একসাথে কখনোই মিলবে না। গর্ভকালীন সময়ে আমাদের টার্গেট হচ্ছে যে খালি পেটে মায়ের ব্লাড সুগার থাকবে 5.3 এর নিচে আর ২ ঘন্টা পরে হচ্ছে 6.7 এর নিচে। এটা ২ ক্ষেত্রেই একই রকম। মানে মায়ের আগে থেকে ডায়াবেটিস থাকলেও যা এবং গর্ভবতী সময়েও যদি তার গর্ভকালীন ডায়াবেটিস ধরা পড়ে তাহলেও একই। মানে টার্গেটটা ২ জনের ক্ষেত্রেই একই রকম। এখন হচ্ছে যে এই মায়েদের ঝুঁকি কি? তাদের কি সমস্যা হতে পারে যদি আমি চিকিৎসা না করি? তো এখন চিকিৎসা না করলে যেই ডায়াবেটিসটা আমার গর্ভকালীন সময়ে ধরা পড়লো, এখানে কিছু মায়ের ঝুঁকি আছে, কিছু বাচ্চার ঝুঁকি আছে। কিছু আমরা বলি যে আর্লি ফিচার, কিছু হচ্ছে লেট ফিচার। তো আমাদের ঝুঁকিগুলো কি, কি আসলে? তো এর মধ্যে হচ্ছে যে আমাদের মায়ের ঝুঁকি যেটা, যে মায়ের প্রি-এক্লাম্পসিয়া হওয়ার প্রবণতা বেড়ে যায়। তার কিছু প্রসবকালীন জটিলতা তৈরি হয়। তার আইইউডি ডেভেলপ করতে পারে। তারপর তার পলিহাইড্রামনিয়াস মানে তার গর্ভ যে পানি যেটা আমরা বলি অ্যামনাইটিক ফ্লুইড, সেটা অনেক বেশি হতে পারে। তার বাচ্চার যে প্রসবকালীন জটিলতা যেমন শোল্ডার ডিস্টোসিয়া হতে পারে, তার অবস্ট্রাক্টেড লেবার হতে পারে। এগুলো মায়ের ক্ষেত্রে হতে পারে। আর বাচ্চাটার ক্ষেত্রে আমরা বলি ম্যাক্রোজোমিয়া, যেটা হচ্ছে বাচ্চার অনেক বড় হয় আরকি সাধারণত ডায়াবেটিসের। এগুলো হচ্ছে যে আমাদের গর্ভকালীন ডায়াবেটিসের ক্ষেত্রে। আর যার আগে থেকেই ডায়াবেটিস ছিল, এই মায়েদের কিন্তু জটিলতা আরো অনেক বেশি হয়। এই মায়েদেরও তার বাচ্চাদের কনজেনিটাল অ্যাবনরমালিটি, তার বিভিন্ন রকম অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যা থাকতে পারে। তার হার্ট, তার নার্ভ এগুলো আ তার মানে জন্মগত কিছু ত্রুটি নিয়ে এই বাচ্চাগুলি জন্ম হতে পারে। আরেকটা হলো যে এই বাচ্চাগুলি আবার মানে কম ওজনের বাচ্চাও হতে পারে। তো আরেকটা হলো যে মানে দীর্ঘমেয়াদী কি জটিলতা তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী জটিলতা গর্ভকালীন ডায়াবেটিসের মায়েদের অনেক বেশি ঝুঁকি থাকে পরবর্তীতে ডায়াবেটিস ডেভেলপ করার। আর বাচ্চাদেরও যারা মানে যে মায়েদের গর্ভকালীন মায়ের যে বাচ্চা, এদেরও পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে। আর হলো যে আমরা কিভাবে ম্যানেজ করব? তো ম্যানেজমেন্টের জন্য আ যেগুলো হচ্ছে গর্ভকালীন ডায়াবেটিস, এদের কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা যদি একটু ডায়েট আর ডিসিপ্লিন দিতে পারি, তাহলে হচ্ছে বেশিরভাগ মাদের উইথআউট ইনসুলিন আমরা এখানে ম্যানেজ করতে পারি। তো তাকে কিছু খাবার তালিকা দেই আমরা, খাবারের একটা চার্ট দিয়ে দেই। আর যদি তাকে তার গাইনোকোলজিস্ট কোনো নিষেধ না দেয়, মানে একদম বেড রেস্ট দিতে হয় কিছু, কিছু ক্ষেত্রে, সেরকম কোনো নিষেধাজ্ঞা না দিলে আমরা তাকে হাঁটতে বলি যে আমরা প্রতিবার খাওয়ার আগে ১০ মিনিট করে হাঁটবেন, এরকম একটা এক্সারসাইজ দেই আরকি। আর ইনসুলিন যদি তার কোনো চিকিৎসা লাগে, তাহলে আমরা মুখে খাওয়ার ওষুধের বদলে আমরা এই সময়টাতে ইনসুলিনটাকে বেশি মানে পছন্দ করি। কারণ ইনসুলিন বাচ্চা এবং মা ২ জনের জন্যই সেফ। এবং আমরা একটা নিরাপদ ডেলিভারির জন্য ইনসুলিনটাকেই প্রেফার করি। যখন একজন মা এই যে গর্ভবতী অবস্থায় উনি আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে এবং আমরা ইনসুলিন দিচ্ছি, অনেক মা, বিশেষ করে সেই মায়েদের পরিবার, তারা ভাবেন যে এই ইনসুলিনটা আসলে নিরাপদ হবে কিনা, বাচ্চার জন্য নিরাপদ কিনা।
এবং ডেলিভারির পরে ওনারা ভাবেন যে এই মা যদি বুকের দুধ খাওয়ায় সেটার কোনো ইফেক্ট পড়বে কিনা বাচ্চার উপরে, এ ব্যাপারে যদি একটু বলতেন। ইনসুলিন হচ্ছে সবচাইতে নিরাপদ ওষুধ, মানে যে কোনো কি বল মুখে খাওয়ার ওষুধগুলো হচ্ছে প্লাসেন্টা ক্রস করে, বাচ্চার উপর ইফেক্ট করে, কিন্তু ইনসুলিনটা কিন্তু বাচ্চার জন্য সেফ, সবচাইতে সেফ ড্রাগ। আর বুকের দুধ খাওয়াতে কোনো নিষেধ নাই, বুকের দুধ খাওয়াতে পারবে। মানে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের ডায়াবেটিসের রেট বেশি, ডায়াবেটিস প্রেগনেন্সির রেট বেশি, জিডিএম এর রেটও বেশি। তো আমাদের বক্তার কাছ থেকে আমরা এটাও জানলাম যে এটার কমপ্লিকেশনও অনেক বেশি। অনেকের বাচ্চা হয় না, বাচ্চা থাকে না, বাচ্চার নানান ধরনের ঝামেলা হয়। এবং সায়েন্টিফিক্যালি দেখা গেছে যদি ফার্স্ট ট্রাইমাস্টারে ভেরি হাই ব্লাড সুগার হয়, ইট মে বি টেরাটোজেনিক। অনেকগুলা ঝুঁকি এটা। বাঁচার পথ কি? খুব সহজ পথ। সব প্রেগনেন্সি হওয়া উচিত প্রি প্ল্যান প্রেগনেন্সি। আগে থেকে যদি জানি, কন্ট্রোল করি, নিরাপদ বাচ্চা, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে এটা আপিল যে বাচ্চা নেওয়ার আগে আপনি প্ল্যান করেন যে বাচ্চা নেবেন, আপনার ডায়াবেটিস, থাইরয়েড, প্রেশার এগুলি আছে কিনা এগুলি দেখেন, বাচ্চা নেন, কোনো অসুবিধা। প্রেগনেন্সিতে সাধারণ মানুষের ধারণায় ওষুধ খেও না, এটা খুবই যুক্তিযুক্ত, কারণ অনেক ওষুধই প্রেগনেন্সিতে খাওয়া যায়। ইন জেনারেল প্রেগনেন্সিতে সেফ ড্রাগ হচ্ছে ইনসুলিন, কিন্তু কনভেনশনাল ইনসুলিন গুলা, হিউম্যান ইনসুলিন গুলা, নতুন অনেকগুলি ইনসুলিন আসছে, এটা অনেকটাই প্রেগনেন্সিতে দেওয়া যায় না। সেফেস্ট ওয়ান হচ্ছে হিউম্যান ইনসুলিন গুলা। সেফ, যখন বাচ্চা দুধ খাচ্ছে তখনও সেফ, কোনো অসুবিধা। এবং যেগুলি প্রেগনেন্সি ডায়াবেটিস হয় এর অনেক ক্ষেত্রেই বাচ্চা হওয়ার পরে আর ডায়াবেটিস থাকে না, আর ইনসুলিন লাগে না, ডায়েট এক্সারসাইজ হয়। এটা দেখে আমরা ভুলে যাই যে আমার তো ডায়াবেটিস ভালো হয়ে গেছে, কিন্তু এর কিছুদিন পর আবার এটা ফিরে আসতে হবে। এই জন্য উচিত যে এই যে পোস্ট প্রেগনেন্সি যেটা ডায়াবেটিস আবার ফিরে আসা অথবা পারসিস্টেন্ট থেকে যাওয়া, এটার রেট আমাদের গবেষণা, এইটার রেটও কিন্তু আমাদের দেশে ভেরি হাই, অলমোস্ট 50% আমাদের থেকে যায়। তা আমি যদি না করি এই আশা যে আমি তো প্রেগনেন্সি ডায়াবেটিস ভালো হয়ে যায়, তাহলে দেখা যাবে কিছুদিন পর আমি জটিলতায়। এখানে আমাদের আরেকটি উচিত প্রশ্ন, প্রি প্ল্যান প্রেগনেন্সি, প্রেগনেন্সির সময় ইনসুলিন, এবং পোস্ট প্রেগনেন্সিতেও বাচ্চা যখন দুধ খাচ্ছে তার অ্যাটলিস্ট 2 কি 3 মাস পরে আবার টেস্ট করে দেখা যে আমি কি অবস্থায় আছি, সেই অনুসারে আমাকে আগানো। যেই মায়ের প্রথম বাচ্চা হবার সময় ওনার ডায়াবেটিস ধরা পড়েছিল, 2-3 বছর বা কয়েক বছর পর উনি যদি আবার দ্বিতীয় বাচ্চার জন্য ট্রাই করেন, সেক্ষেত্রে ওনার কি আবারও ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে কিনা এবং উনি কিভাবে সাবধান থাকবেন? এই জন্যই যে একটা প্রেগনেন্সি গেল, তারপরে হচ্ছে চেক আপে থাকবে উনি। ওই যে আমরা ভুলে যাই যে প্রেগনেন্সি ডায়াবেটিস ভালো হয়ে যায়, আমাদের দেশে পারসিস্টেন্টের রেট অনেক বেশি, থেকে যাওয়ার রেট অনেক বেশি। তাহলে আমাকে ফলো আপে থাকতে হবে যে আমার আবার বাড়ছে কিনা, আমি কি অবস্থায় আছি। ভালো হয়ে গেল, নেক্সট প্রেগনেন্সি আগেও আবার করা উচিত, প্রেগনেন্সিতে করা উচিত, আর এটা ফিরে আসার চান্স নেক্সট প্রেগনেন্সিতে আরো বেশি। তা আশা করছি আমাদের গর্ভবতী মায়েরা এবং যারা প্ল্যান করছেন তারা সচেতন হবেন এই বক্তব্য থেকে।